আমরা সবাই সাবমেরিনের নাম শুনেছি। সমুদ্রে গভীরে লুকিয়ে থাকা এই যুদ্ধযানগুলো আধুনিক নৌযুদ্ধের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। বিশেষ করে নিউক্লিয়ার সাবমেরিনগুলো মাসের পর মাস পানির নিচে অবস্থান করতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তে গোপনে নজরদারি চালাতে পারে এবং প্রয়োজনীয় বিধ্বংসী হামলা চালাতে সক্ষম। ডিজেল ইলেকট্রনিক সাবমেরিনগুলোর তুলনায় নিউক্লিয়ার সাবমেরিনের ক্ষমতা অনেক বেশি, কারণ এগুলোকে ঘন ঘন জ্বালানি নেওয়ার জন্য পানির উপরে উঠতে হয় না। আজকের ভিডিওতে আমরা কোনো সাবমেরিনের সাধারণ ইতিহাস নয়, বরং 1960 সালে মার্কিন নৌবাহিনীতে যোগ দেওয়া এক রহস্যময় সাবমেরিনের গল্প জানব। এমন একটা সাবমেরিন যা নিখোঁজ হওয়ার আজও বিতর্ক, গুজব এবং ষড়যন্ত্র জন্ম দেয়। 1960 সালে মার্কিন সাবমেরিন নির্মাতা জেনারেল ডাইনামিক ইলেকট্রনিক বোট মার্কিন নৌবাহিনীর জন্য ইউএস স্করপিয়ন SSN 589 নামে একটা আধুনিক নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করে। এটি ছিল একটি অ্যাটাক সাবমেরিন, যা সেই সময় বিশ্বের দ্রুততম এবং সবচেয়ে আধুনিক সাবমেরিনগুলোর মধ্যে একটি। মার্কিন নৌবাহিনীতে যোগ দেওয়ার পর ইউএসএস স্করপিয়ন এর প্রধান দায়িত্ব ছিল সোভিয়েত নৌবাহিনীর গতিবিধির উপর নজরদারি করা, সমুদ্রের গভীরে গোপনে অভিযান পরিচালনা করা এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। কোল্ড ওয়ারের সময় এই ধরনের সাবমেরিনগুলো প্রায় শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনকে গোপনে অনুসরণ করত এবং ন্যাটো জোটের জন্য মূল্যবান গোয়েন্দা তথ্য সংগ্রহ করত। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বে ভার্জিনিয়া থেকে 15 ফেব্রুয়ারি 1968 সালে মেডিটেরেনিয়ান সি একটা অভিযান শুরু করে, কারণ সেখানে আগে থেকে সোভিয়েত নৌবাহিনী সক্রিয় ছিল। তাদের উপর নজরদারি করার জন্য ইউএসএস স্করপিয়ন পাঠানো হয়। শুধু তাই নয়, ওই সময় আবার মিডল ইস্ট ও ইউরোপে সামরিক চাপ ছিল। কিন্তু সবচেয়ে বড় একটা কথা হচ্ছে, ওই সময় কোনো যুদ্ধ ছিল না, তবে কোল্ড ওয়ার ছিল। তাই তারা সোভিয়েত নৌবাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করত, তাদের সাবমেরিন বাহিনী ও নৌ গোয়েন্দা জাহাজ নিয়মিত ট্র্যাক করত, নেটোর পক্ষ হয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করত। 1968 সালে মে মাসে ভূমধ্যসাগরীয় মিশন শেষ করে ইউএসএস স্করপিয়ন আটলান্টিক মহাসাগর হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছিল। 21 ফেব্রুয়ারি 1968 সালে সাবমেরিনটি একটা সংক্ষিপ্ত রেডিও বার্তা পাঠায়। বার্তার মধ্যে বিপদ ইঙ্গিত ছিল না, এটা প্রকাশ করে সবকিছুই স্বাভাবিক বলেই মনে হচ্ছিল, কিন্তু কেউই কল্পনা করেনি যে এটিই হবে ইউএসএস স্করপিয়নের শেষ যোগাযোগ। সেই সময় সাবমেরিনটি অজরস দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে প্রায় 400 নটিক্যাল মাইল দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছিল। শেষ বার্তার পর হঠাৎ করে এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দিন কেটে যায়, কিন্তু ইউএসএস স্করপিয়নে আর কোনো বার্তা পাঠায় না। মার্কিন নৌবাহিনী বুঝতে পারে যে সমুদ্রের গভীরে কোথাও একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন সাবমেরিনে কোনো যান্ত্রিক সমস্যা, টাইপ্রোডো সংক্রান্ত ত্রুটি, ব্যাটারি বিস্ফোরণ বা অন্য কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর দুর্ঘটনার মুহূর্তে 300 মিটার গভীরে ডুবে যায়। হয়তো সাবমেরিনে থাকা ক্রুরা জরুরি অবস্থা নেওয়ার চেষ্টা করেছিল। সেখানে 99 জন নাবিক প্রাণ হারায়। পরে মার্কিন নৌবাহিনী SOSUS সাউন্ড সার্ভাইলেশন সিস্টেম কাজে লাগিয়ে পানির নিচে অস্বাভাবিক শব্দ শনাক্ত করা হয়। তখন মার্কিন নৌবাহিনী মনে করে এই সাবমেরিনের বড় ধরনের বিপদের মুখে পড়েছে। সমুদ্রের তলদেশে পাওয়া ছবিতে দেখা যায় স্করপিয়নের এক টুকরো অবস্থা ছিল। এর নাকের অংশ, কন্ট্রোল সেকশন এবং পিছনের অংশ কয়েকটি স্থানে ছড়িয়েছিল। এই দৃশ্য দেখে তদন্তকারীরা ধারণা করে যে গভীর সমুদ্রে প্রচণ্ড চাপে সাবমেরিনটি ধসে পড়েছিল। ধ্বংসবিশেষ পাওয়ার পর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট বা 3 কিলোমিটার গভীরে, এত গভীরে মানুষ সরাসরি পৌঁছানো তখন প্রায় অসম্ভব ছিল। অনেক মার্কিন মনে করেন যেহেতু ওই সময় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ, উত্তেজনা ও টান ভাব ছিল, সেজন্য হয়তো সোভিয়েত ইউনিয়ন মার্কিন সাবমেরিনের উপর হামলা করেছে। কিন্তু সত্য কথা হলো, সোভিয়েত আক্রমণে কোনো প্রমাণ পাওয়া যায়নি।